বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর তোমার বিজ্ঞান বইয়ের দেখো তোমাদের মধ্যে যারা তোমার যে কমার্সে অথবা আর্টসে আছো তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের যে দশম অধ্যায় এসু বলকে জানি। এখন আমি দেখো এই যে এসু বলকে জানি এই অধ্যায়ের যতগুলো বেসিক থিম আছে আমি এখন তোমাকে এই জায়গাতে সব কিছু ডিটেলস একদম সহজে বুঝিয়ে দিব। ওকে। আর দেখো এই ক্লাসের আগে আমি তোমাদের একাদশ অধ্যায় দ্যাট মিনস প্রাত্যহিক জীবনের তড়িৎ ওই অধ্যায়ে যতগুলো বেসিক জিনিসপত্র আছে আমি সবগুলো একদম ডিটেলস তোমাদেরকে ভেঙে ভেঙে সব কিছু বুঝে দিয়েছি। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা যদি পারো তাহলে তোমরা এর আগে ক্লাসটি করিও, তাহলে ভালো আইডিয়া ধারণা লাভ করতে পারবে যে প্রাত্যহিক জীবন তড়িৎ বলতে কি বোঝায়, এখানে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি সব কিছু এখানে বুঝে দিয়েছি। ওকে। তো তোমরা যদি পারো তাহলে এর আগে ক্লাসটি করো, ঠিক আছে। তো এখন দেখো আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে এসব বলকে জানি এখানে এই অধ্যায়ের যতগুলো টপিক আছে একদম সবগুলো তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। আর তোমাদেরকে আমি শুরুতে একটা কথা বলি, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করিও। আশা করি আমি এখানে যা যা বলছি তোমরা সব কিছু ইজিলি বুঝতে পারবে। ওকে। তো আমি আর কথা না বাড়াচ্ছি, এখন তোমাদেরকে আমি এই যে এখানে যতগুলো টপিক আছে সবগুলো আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে। দেখো তোমার এই অধ্যায়, দেখো এই অধ্যায়ের নাম কি, এসু বলকে জানি, অর্থাৎ বলকে নিয়ে তোমাকে এখানে স্টাডি করতে হবে। যে বল কি, দেখো নর্মালি বল হচ্ছে কি, দেখো যখন তোমরা কোনো কিছুকে ধাক্কা দাও না, ঠিক আছে, যখন তোমরা কোনো কিছুকে চেয়ারকে টেবিলকে অথবা বই খাতা এনিথিং যখন তোমরা কোনো কিছুকে ধাক্কা দাও, ঠিক আছে, তুমি যে ধাক্কা দিচ্ছ ওইটাই কি বল, বুঝতে পারছো, ওইটাই কি বল। দেখো যখন তুমি চেয়ারকে ধাক্কা দিচ্ছ তখন কি চেয়ার তোমার দিকে আসতেছে, অথবা যখন তুমি বইকে ধাক্কা দিচ্ছ তখন কি বইকে একটু দূরে সরে যাচ্ছে, এটাই কি বল। আবার মাঝে মধ্যে দেখবে যখন আমরা ওয়ালকে দেখবে, যখন আমরা ওয়ালের মধ্যে অর্থাৎ দেয়ালের মধ্যে তোমার বল প্রয়োগ করি বা ধাক্কা দিই তখন কি এই যে ওয়ালটা বা দেয়ালটা কি তোমার যে তার জায়গা থেকে তোমার যে দূরে সরে যায় না, সে এখানে দূরে সরে যায় না। ওকে। তো দেখো তো তুমি কিন্তু এখানে বল প্রয়োগ করেছো কিন্তু ওয়াল কিন্তু তার জায়গা থেকে দূরে সরে যায় না। তো দেখো তো আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো না যে বল প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় অথবা ওই বস্তুর অবস্থানের পরিবর্তন করতে চাই, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো তুমি যখন চেয়ারের মধ্যে বল প্রয়োগ করেছো তখন কি চেয়ার কিন্তু তার জায়গা থেকে তোমার কাছে কিন্তু এসে পড়েছে, কিন্তু যখন তুমি ওয়ালের মধ্যে অর্থাৎ দেয়ালের মধ্যে বল প্রয়োগ করেছো তখন দেয়াল কিন্তু তার জায়গা থেকে তোমার যে এক বিন্দু কি সেখান থেকে দূরে সরে যায় নাই, ঠিক আছে। তো দেখো তোমাকে যদি বলে যে বল কাকে বলে, কি বলছি, বল কাকে বলে, তখন তুমি লিখবে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করে ওই বস্তুর অবস্থানের পরিবর্তন করে অথবা করতে চাই তখন তাকে বল বলে। ওকে। জীবন দেখো তুমি চেয়ারের মধ্যে বল প্রয়োগ করেছো, চেয়ারে কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে, এই যেটা হয়েছে, এবং তুমি ওয়ালের মধ্যে কিন্তু বল প্রয়োগ করেছো, এই যে দেয়াল তার কিন্তু অবস্থান পরিবর্তন হয় নাই, কিন্তু তুমি কিন্তু তার অবস্থানে পরিবর্তন করতে চাইতেছো কিন্তু পারো নাই, ঠিক আছে। তো এই যে তুমি এখানে যা প্রয়োগ করছো ওইটাই বল, একদম সিম্পল কথা। তুমি তুমি কোনো একটা বস্তুকে যখন ধাক্কা দাও বা ঠেলা দাও তখন ওইটাই কি বল। ওকে। তো দেখো তোমার যে আমি এখানে বল নিয়ে একটু কথা বললাম। ওকে। এখন দেখো তোমাদের এই যে এই অধ্যায়ের মধ্যে তোমার স্যার আইজ্যাক নিউটন, ঠিকই বললাম, তোমার স্যার আইজ্যাক নিউটন স্যারের 3টা সূত্র আছে এই যে বল নিয়ে, আমি এগুলো একটু পরে এখানে আলোচনা করব। ওকে। তার আগে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে নিই যে তোমার এখানে জড়তা কি। তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ের যে দেখো তোমাদের মেন বইয়ের যে দ্বিতীয় পৃষ্ঠা আছে, দেখো যে এসব বলকে জানি এই অধ্যায়ের যে দ্বিতীয় পৃষ্ঠা আছে, দেখো এখানে তোমার জড়তা নিয়ে কিছু কথা বলেছে। ওকে। দেখো যেখানে বলেছে জড়তা কি, আমি এখন তোমাকে জড়তা কি একদম সহজে সব কিছু বুঝে দিব। তারপর তোমরা এখানে যতগুলা তোমার যে টপিক আছে অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, আমি এখানে সবগুলো একদম ভেঙে ভেঙে তোমাকে বুঝে দিব। ওকে। তো দেখো আমি এখন বলতে জড়তা কি, দেখো জড়তা জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় কি জড়তা। ধরো একটা বস্তু, ঠিক আছে, তোমার পড়ার টেবিলের মধ্যে একটা বই কি তোমার পড়ার টেবিলের মধ্যে একটা বই রাখা আছে, তাহলে তুমি দেখো তো তুমি যদি ওই বইয়ের মধ্যে তোমার স্পর্শ না করো বা তুমি যদি ওই বইটাকে টান না দাও তাহলে বই কিন্তু দেখো বইটা যে জায়গাতে আছে বই কিন্তু ওই জায়গাতেই থাকবে,
আমার কথা বুঝতে পারছো? তুমি যদি বইয়ের মধ্যে কোনো বল প্রয়োগ না করো, অর্থাৎ তুমি যদি বইটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে না যাও, তাহলে বইটা যে জায়গাতে আছে ওই জায়গাতেই থাকবে। এটাই জড়তা, একদম সিম্পল কথা, ঠিক আছে? এবং তোমরা দেখবে যখন একটা ফ্যান তোমার যখন অফ থাকবে, তুমি যদি এটাকে অন করো তাহলে দেখবে যে ফ্যানটা কিন্তু আস্তে আস্তে আমার তোমার যে ঘুরতে থাকে, তার যে ঘূর্ণন বেগ এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে কিসের, ফ্যানের। ওকে, আবার যখন তুমি দেখো যখন ফ্যানটা সম্পূর্ণ ঘুরতেছে, তখন তুমি যদি ফ্যানের যে সুইচটা আছে এই সুইচটা তুমি অফ করে দাও, তখন দেখবে ফ্যানটা কিন্তু আস্তে আস্তে আমার কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একবারে বন্ধ হবে না, আস্তে আস্তে কী হবে, ফ্যানের গতিটা কমবে, তারপর কি ফ্যানটা আমার তোমার যে থেমে যাবে একদম। বুঝতে পারছো? তাহলে জড়তা হচ্ছে কি, জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা, এটাকে বলা হয় জড়তা। ওকে, তো মনে রাখবে জড়তা হচ্ছে দুই প্রকার। কি বললাম? জড়তা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, কি বললাম? দেখো এখন দেখাও যে জড়তা, এই দেখো এই যে জড়তা, জড়তা হচ্ছে আমার দুই প্রকার। আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে তাকাও যে জড়তা। ওকে, জড়তা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি, দেখো এই যে একটা হচ্ছে আমার স্থিতি, দেখো একটা হচ্ছে স্থিতি জড়তা, এই যে একটা হচ্ছে স্থিতি জড়তা, এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। একদম সিম্পল, আমি তোমাদের সব কিছু বুঝে দিবে, তোমরা আশা করি ইজিলি সব কিছু বুঝতে পারবে। দেখো এখানে আরেকটা হচ্ছে আমার গতি জড়তা, এই যে এটা হচ্ছে গতি জড়তা। ওকে, আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে দেখো স্থিতি জড়তা কাকে বলে অথবা গতি জড়তা কাকে বলে। তো আমি তোমাদের সব কিছু একদম সহজে বুঝে দিচ্ছি। দেখো তোমাকে কি বলেছে, স্থিতি জড়তা। এখন দেখো তো নর্মালি আমরা স্থিতি বলতে কি বুঝি, দেখো তো আমরা স্থিতি বলতে বুঝি কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে। ওকে, তাহলে আমাকে কি প্রশ্ন করেছে যে স্থিতি জড়তা কাকে বলে, তাহলে তুমি কি বলবে, যখন কোনো একটা বস্তু, ভালো করে শুনিও, যে কি বললাম যে স্থিতি জড়তা কাকে বলে, যখন কোনো বস্তু স্থির থাকে তখন তার মধ্যে যে জড়তা কাজ করে তাকে বলা হয় স্থিতি জড়তা। এই যে আমি একটু বললাম তোমার টেবিলের মধ্যে যে বইটা স্থির হয়ে রাখা আছে, তোমার পড়ার টেবিলের মধ্যে যে বইটা রাখা আছে এটা কিন্তু তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, সে কিন্তু স্থির হয়ে যে জায়গাতে ছিল সেই জায়গাতে কি থাকবে। এটা হচ্ছে স্থিতি জড়তা। কোনো একটা বস্তু দেখো, কোনো একটা স্থির বস্তু তোমার যে স্থিতিশীল থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা। আশা করি বুঝতে পারছো। এখন কি বলছে দেখো, বলছে এখানে গতি জড়তা, ঠিক আছে, যে গতি জড়তা হবে এখানে, হ্যাঁ, যে গতি জড়তা। ওকে, দেখো এই যে এটা হচ্ছে গতি জড়তা। তো দেখো এখানে নামে কি আছে, দেখো নামের মধ্যে কি আছে, গতি আছে। তাহলে কোনো একটা বস্তু গতিশীল থাকা অবস্থায় তার মধ্যে যে জড়তা কাজ করবে তাকে বলা হবে গতি জড়তা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? যে গতি জড়তা কাকে বলে, কি বলবে, যে যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন তার মধ্যে যে জড়তা কাজ করে তাকে বলা হয় গতি জড়তা। এখন দেখো এই যে এটা হচ্ছে কতে আসবে, তোমাদের সৃজনশীলে কতে আসতে পারে। এখন তোমার ক্ষতে আসতে পারে যে তোমার ক্ষতে বলতে পারি যে চলন্ত গাড়ি, ঠিক আছে, কি বললাম, চলন্ত গাড়ি বা বাস, ঠিক আছে, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। আমার কথা বুঝতে পারছো? আমি কি বলেছি, বলেছি যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গতি জড়তা। কারণ দেখো যখন বাসটা চলতেছে তখন দেখো বাস কিন্তু চলন্ত অবস্থায় আছে, তখন যে বাসের মধ্যে যে যাত্রী আছে তারা কিন্তু আমার কি আছে, গতিশীল ছিল। যখন হঠাৎ করে বাসটা থেমে গিয়েছে তখন দেখো যখন বাসটা থেমে গিয়েছে তখন যাত্রীদের, বাসের মধ্যে যে যাত্রী ছিল যাত্রীদের যে বডির নিচের অংশ অর্থাৎ পা, তাই না, যাত্রীদের বডি যে নিচের অংশ অর্থাৎ পা কিন্তু আমার এই যে বাসের সাথে কিন্তু থেমে গিয়েছিল, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যখন তোমার বাসটা থেমে গিয়েছে তখন যাত্রীদের বডি যে নিচের অংশ অর্থাৎ পা কিন্তু বাসের সাথে লাগানো থাকে, এটা কিন্তু থেমে গিয়েছে। কিন্তু যাত্রীদের যে বডির উপর অংশ আছে অর্থাৎ এই বুকটুকু, ঠিক আছে, বডির উপর অংশ কিন্তু
তোমার এই যে বাসের সাথে লাগানো থাকে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার সামনের দিকে, এটা নর্মালি কিন্তু আমরা কিন্তু বাসের মধ্যে যখন বসে থাকি তখন আমাদের যে পাটা আছে পা কিন্তু বাসের সাথে লাগানো থাকে, কিন্তু আমাদের বডির উপর অংশ কিন্তু লাগানো থাকে না। যেহেতু লাগানো থাকে না, তো হঠাৎ করে যখন বাসটা থেমে যায় তখন কি আমাদের বডির উপর অংশ কি সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে? গতির জড়তার কারণে। ওকে, তাহলে মেনলি তোমাকে যদি বলে যে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এইটার যে মেন কারণ এটা হচ্ছে গতি জড়তার কারণে। ওকে, সেমভাবে তোমাকে আবার প্রশ্ন করতে পারে যে স্থির গাড়ি, ভালো করে শুনিও, যে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন? ঠিক আছে, কি বললাম? পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে। এটাও সেম, যখন তোমার বাসটা স্থির ছিল তখন কি বাসের মধ্যে যে যাত্রী ছিল, যাত্রীদের তোমার যেই বডির নিচের অংশ এটা কিন্তু বাসের সাথে লাগানো ছিল, সে কিন্তু স্থির থাকবে, কোনো সমস্যা না। কিন্তু যখন হঠাৎ করে বাসটা চলতে শুরু করেছিল তখন বডির যে আমার উপর অংশ আছে এটা কিন্তু আমার পিছনে মানে ছিল, ঠিক আছে? এই কারণে আমার যে বডি আছে বডির উপর অংশ কি পিছনের দিকে ঝুঁকে পড়ি। এটাই মূল কথা, যে হঠাৎ দেখো যে তোমার স্থির বাস, ঠিক আছে, স্থির বাস তোমার এই যে হঠাৎ চলতে শুরু করলে, আমার কথা বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারছো। আমাকে প্রশ্ন কি বলেছিল যে স্থির বাস তোমার যে হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটার যে মেন কারণ এটা হচ্ছে আমার স্থিতি জড়তার কারণে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন তোমাদের জড়তা পার্টটা আমার শেষ। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আমি দেখাবো, দেখো তোমাদের বই আর কী কী আছে আমি তার দেখতেছি যে জড়তা পার্টটুকু আমার এখানে শেষ হয়েছে। এখন তোমাকে আমি দেখাবো নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রে যে তোমার এই যে অঙ্ক আছে এগুলো আমি এখন দেখা দিব। আগে এগুলো যে বেসিক কথাবার্তা এটা আমি এখানে বলিনি। দেখো তোমাদের বইয়ে এই যে এগুলো এখানে দেওয়া আছে। ওকে, তা আমি তোমাদেরকে এখন এই যেগুলো তোমার নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এখন আমি এগুলো তোমাকে সহজে বুঝিয়ে দিব। ওকে, তো দেখো যে তোমার বলেছে স্যার আইজ্যাক নিউটন, তোমার তার যে প্রথম সূত্র, দেখো তার প্রথম সূত্র বলেছিল যে তোমাকে বলতে পারে যে কতে যে নিউটনের প্রথম সূত্রটি লিখো অথবা বিবৃত করো। তো কি লিখবে? লিখবে নিউটনের প্রথম সূত্রটি হলো, দেখো যখন কোনো একটা বস্তু স্থির থাকে, ভালো করে শুনিও, যখন কোনো একটা বস্তু স্থির থাকে তুমি যদি ওই বস্তুর মধ্যে কোনো বল প্রয়োগ না করো, দেখো তো আমার হাতে, দেখো আমার হাতে যে কলমগুলো আছে, দেখো তো কলমগুলোর মধ্যে যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে কি কলমগুলো তার অবস্থান চেঞ্জ করবে? অর্থাৎ কলমগুলো কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে যদি আমি বল প্রয়োগ না করি? না, যাবে না। কলমগুলো আমার হাতে যেভাবে ছিল সে কি ওইভাবেই থাকবে। যদি আমি এখানে বল প্রয়োগ না করি কলমগুলো কি আজীবন এখানে স্থির থাকবে। ওকে, তাহলে এটাই বলছে যে নিউটন স্যার যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল কি এই যে আমরা যে বল প্রয়োগ করতেছি না এটাই বাহ্যিক বল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু, কি বললাম, এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, গতিশীল বস্তু কিন্তু সমবেগে চলতে থাকবে। এটা কি নিউটনের প্রথম সূত্র। আশা করি এতটুকু বুঝতে পারছো। কারণ দেখো এটা দেখো তোমার লাস্টে যে কথাটা বলেছে যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এটা তুমি পৃথিবীতে বাস্তবিকে তুমি নাও দেখতে পারো, ঠিক আছে? পৃথিবীতে নর্মাল এটা হয় না। এটা তোমার যে মহাকাশের মধ্যে দেখবে যখন তোমার কোনো একটা বস্তু, যারা তোমার অ্যাস্ট্রোনট, ঠিক আছে, অর্থাৎ মহাকাশচারী, তখন দেখবে তারা যদি অল্প কিছু ব্যাগ নিয়ে সামনের দিকে যায় না, তারা কিন্তু এই ব্যাগ নিয়ে কি তোমার চলতে থাকে, তারা কিন্তু আর থামে না। বুঝতে পারছো? যারা মহাকাশচারী দেখবে তোমরা, তারা কিন্তু একটু তাদেরকে ধাক্কা দিলে তারা কিন্তু সামনের দিকে চলতে থাকে, তাদের কোনো ওইখানে মানে তাদের যে ব্যাগটার বাধা প্রাপ্ত হয় না, কারণ ওইখানে কোনো বাহ্যিক বল তোমার যে কাজ করে না। আমার কথা বুঝতে পারছো? তাও কি বললাম যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটা অবশ্যই লিখে দিবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্র চলে গেল। এখন দেখো দ্বিতীয় সূত্র কি। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা তো পড়েছো যে এফ ইজ ইকুয়াল টু কত এম এ, তাই না? তোমরা তো আশা করি যেটা পড়েছো যে এফ ইজ ইকুয়াল টু এ জি এম এ, এটা আশা করি তোমরা পড়ছো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? এটা সূত্র। তো এটাই কি নিউটনের
তোমার দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এখান থেকে তুমি বলের পরিমাণটা বের করতে পারবে। এখান থেকে তুমি কিসের মান বের করতে পারবে? বলের পরিমাণটা বের করতে পারবে। তো মনে রাখবে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তুমি বলের পরিমাণটা বের করতে পারবে। তো এখন দেখো আমি নিউটনের দ্বিতীয় সূত্রটা বলতেছি। এটা হচ্ছে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ওই বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে শুনিও যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি তোমাদেরকে একটু অনেক অঙ্কের সাহায্যে এটা দেখে দেখে দিচ্ছি। দেখো কোন বস্তু কি বলছে? ভর বেগের পরিবর্তনের হার। এখন বলতো আমরা তো পড়েছি ভর বেগ, তাই না? ভর বেগ কি? যে ভর বেগকে তোমার এই যে এমবি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এটা হচ্ছে শেষ ভরবেগ, তাই না? এই যে এমবি এটা হচ্ছে কি আমার শেষ ভরবেগ, এবং এই যে এটা হচ্ছে কত আমার এই যে এম ইউ এটা হচ্ছে আদি ভরবেগ। দেখো এখানে বি না, বি মানে কি শেষ বেগ, আর ইউ মানে কি আদি বেগ। যেহেতু এখানে বি আছে শেষ বেগ, তাহলে এই যে এটা হচ্ছে আমার শেষ ভরবেগ এবং এটা হচ্ছে কত আমার আদি ভরবেগ। বুঝতে পারছো? তাহলে দেখো তো কি বললাম, কোন বস্তুর ভর বেগের পরিবর্তন, এই দেখো এটা শেষ ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি বিয়োগ, তাহলে এখানে বিয়োগ দিবি। আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে বিয়োগ হবে। দেখো যে কোন বস্তু, দেখো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দিয়ে ভাগ দিবি, ঠিক আছে? এই যে তুমি এটাকে সময় দ্বারা এই যে তুমি এটাকে ভাগ দিবি। বুঝতে পারছো যে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দ্বারা ভাগ দেওয়া। এই যে পরিবর্তনের হার ওই বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে এই যে এফ, এফ হচ্ছে কত প্রযুক্ত বল, তার কি আমার সমানুপাতিক। এই যে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। দেখো কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, এই যে এটা ওই বস্তুর উপর প্রযুক্ত বলের যে এফ এর সমানুপাতিক হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? এখান থেকে মেনলি তোমার এই যে সূত্র নিয়ে আসা হয়েছে, যেখান থেকে তোমার যেটা নিয়ে আসা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেখান থেকে এটা কিভাবে আসছে। দেখো তো এখানে আমার কি আছে, আমার এখানে আমার যে বা দিবে, এখানে আমার বা দিবে, ঠিক আছে? দেখো তো এখানে আমার কত আছে? এফ আছে না, যেখানে এফ লিখবি। ওকে, তারপরে এখানে সমানুপাতিক। এখন দেখো এখানে কি আছে? এম আছে, এখানে এম আছে। তুমি এখান থেকে এমটা কমন নিতে পারবি। দেখো আমি এখান থেকে এমটা কমন নিয়েছি, আর এখানে থাকবে কত আমার? থাকবে দেখো বি মাইনাসের ইউ, তারপর কত বাঘ আমার এখানে এই যে টি থাকবে। ওকে, এখানে কি আমার টি থাকবে। এখন দেখো তুমি এখান থেকে লিখতে পারো, দেখো এই যে এফ, তাই না? এই যে এফ সমানুপাতিক। এখন দেখো এখানে কি আছে? এম না, এই যে এম লিখবে। ওকে, এখানে কি আমাকে লিখবে? এম লিখবে। আর দেখো বি মাইনাস ইউ বাই টি, দেখো বি মাইনাস ইউ বাই টি। এখন তোমরা আশা করি একটা সূত্র পড়েছো যে এই যে এটা, দেখো তোমরা কিন্তু পড়েছো যে এ, দেখো এই যে এ ইজ ইকুয়াল টু কত? বি মাইনাসের ইউ বা কত টি, ঠিক আছে? তো এ মানে কি ত্বরণ, এ মানে কি আমার ত্বরণ। দেখো এই যে এ কি বলা হয়? একে বলা হয় এই যে ত্বরণ, ঠিক আছে? তাহলে ত্বরণ, দেখো ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। তাহলে তুমি কি এখন দেখো তো বি মাইনাস ইউ বাই টি, তুমি কি এইটুকু জায়গাতে অবশ্যই এ লিখতে পারবে। তাহলে তুমি এই জায়গাতে লিখবে, আমার এই যে এ লিখবে। তুমি এই জায়গাতে এই যে এটা লিখে দিবে। বুঝতে পারছো? এই যেখানে এ লিখবে, ঠিক আছে? আর দেখো এখানে কি আছে? এখানে আমার সমানুপাতিক চিহ্ন আছে। এখানে কি আছে? আমার সমানুপাতিক চিহ্ন আছে। এখন দেখো, এখন দেখো এই জায়গাতে ভালো করে শুনি, এই জায়গাতে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে ভালো করে দেখো যে দেখো এই জায়গাতে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে তুমি এখানে সমান ইউজ করবে। তুমি এই যে এফ ইজ ইকুয়াল টু এম না, এফ ইজ ইকুয়াল টু এম এ নিয়ে আসার জন্য তুমি এই জায়গাতে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে এখানে এফ ইউজ করবে। আর এখানে যা আছে এই যে এমটা, এই যে এম লিখবি, এ লিখবি। দেখো তো এখানে কি ছিল? এখানে ছিল সমানুপাতিক চিহ্ন, আর তুমি এখানে কি লিখেছো? সমান চিহ্ন লিখেছো। মনে রাখবে সমানুপাতিক এবং সমান কিন্তু এক জিনিস না। যখন তুমি সমানুপাতিক থেকে সমান লিখবে তখন তোমাকে এই জায়গাতে অবশ্যই একটা ধ্রুবক, কি বললাম, একটা ধ্রুবক। ধরো তুমি এখানে এই যে কে, তুমি এখানে কে একটা ধ্রুবক ইউজ করবে। বুঝতে পারছো? যখন তুমি সমানুপাতিক থেকে সমান লিখবে তখন তোমাকে অবশ্যই এই জায়গাতে একটা ধ্রুবক ইউজ করতে হবে। তো আমি এই ধ্রুবকটা কে ধরলাম? এখন দেখো তোমাদের বই এই ধ্রুবকটাকে এ ধরে তারপর এখানে এফ ইজিক্যাল এম এটা নিয়ে আসছি। তোমাদের বইয়ে এই যে এফ ইজিক্যাল এম এ না, এখানে ধ্রুবক কে ওয়ান ধরে নিয়ে এসেছে যে এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এখন তুমি এই জায়গাতে লিখতে পারো, দেখো তো যে অতএব দিয়ে, দেখো তুমি এই জায়গাতে, দেখো তুমি এই জায়গাতে লিখতে পারো যে অতএব এফ ইজ ইকুয়াল টু, দেখো এখানে ধ্রুবক কে আমার কি ধরেছে? ওয়ান ধরেছে। তাহলে তুমি এখানে ওয়ান দাও, তো এই যে ওয়ান দাও, ওয়ান ইন্টু কত আমার এম এ, তাই না? এখানে যা আছে তাই লিখবে যে এম এ, ঠিক আছে? এখন দেখো তো তুমি যদি এম এ কে ওয়ান দ্বারা গুণ দাও তাহলে কি আসবে? এম এ আসবে।
তাহলে এখানে 1 লেখা কোনো দরকার নাই, তুমি জাস্ট এই জায়গাতে শুধু এম এ লিখে দিবে। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। ওকে, এটাই কি আমার নিউটনের দ্বিতীয় সূত্রটা। দেখো এই যে এটা হচ্ছে নিউটনের আমার কি দ্বিতীয় সূত্র, এফ ইজ ইকুয়াল টু এম এ। আর দেখো এটা যে প্রমাণ, এটা হচ্ছে দেখো এই যে এটা যে ডেরিভেশন, এটা হচ্ছে আমার এই যে এরকম, ঠিক আছে, প্রমাণ। যে কি বললাম, যে নিউটনের দ্বিতীয় সূত্র হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে কি সময় দ্বারা ভাগ দিবে, ঠিক আছে। এই যে ওই বস্তুর প্রযুক্ত বলে, দেখো ওই বস্তুর উপর প্রযুক্ত বলে, ভালো করে শুনিও, যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। এই যেখান থেকে আমার এফ ইজ ইকুয়াল টু এম এ নিয়ে এসেছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এফ ইজ ইকুয়াল টু এম এ। আর দেখো এই সূত্র প্রয়োগ করে কিন্তু তুমি অঙ্ক করবে। যে এফ এফ মানে কি আমার, এফ মানে বল, ঠিক আছে, এফ মানে কি বল, ঠিক আছে। আর এম মানে কি বর, আর এ মানে কি ত্বরণ। এখানে অবশ্যই একটা খেয়াল রাখবে যে এফ এর যে একক এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। আমি এই যে জায়গাতে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে রাখো। এই যে আমি এখানে লিখে দিতেছি যে এফ, ঠিক আছে, এফ দ্যাট মিনস বল, তাই না। এই যে এটা হচ্ছে বল, আমি এখানে লিখে দিচ্ছি বল, দেখো আমি বাংলাতে লিখে দিচ্ছি বল, ঠিক আছে, বল এর একক, ঠিক আছে। এই যে এফ এর একক হলো নিউটন। তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে নোট করে রাখিও, যে এফ মানে দ্যাট মিনস বল এর একক হলো, এই যে একক হলো, এই যে একক হলো, আমি এখানে তোমার এই যে লাল কালি ইউজ করতেছি, একক হলো নিউটন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এই যে নিউটন। আশা করি আমার লেখা বুঝতে পারতেছ। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি যে নিউটন, তাই না। তো লিখবে এখানে এই যে এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। এটাকে এম দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে, নিউটন এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই যে একক এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, কারণ তোমাদের এগুলো যে এমসিকিউ আছে, এমসিকিউতে এগুলো আসতে পারে যে বল এর একক কি, এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। এফ দ্যাট মিনস বল এর একক হলো নিউটন। তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে নোট করে রাখো। আচ্ছা তারপর কি আছে আমার এম, এম মানে কি বর, তাই না। তো লিখবে এখানে এম, দেখো এই যে লিখতেছি এম, এই যে এম মানে কি বর, তাই না। তো লিখবে এখানে বর, ওকে, এই যে এখানে লিখবে বর। আশা করি লেখা বুঝতে পারতেছো, যে এখানে বর, দেখো বর এর একক হলো কত, এখানে যেটা হচ্ছে কেজি, ঠিক আছে, এটা কি আমার, এটা হচ্ছে কেজি। তো লিখবে এখানে এই যে এটা হচ্ছে কেজি, এই যে এটা হচ্ছে কেজি, কেজিকে কে তারপর কত জি দ্বারা প্রকাশ করা হয়। দেখো তোমরা যখন বাজারে যাও, দেখো আমরা কিন্তু বাজারে গিয়ে তোমার দোকানদারকে বলি যে 2 কেজি আলু দেন, 2 কেজি পেঁয়াজ দেন, বলি না, অবশ্যই বলি, ঠিক আছে। ওইটাই বর, ঠিক আছে, আমরা বলি না 2 কেজি, দেখো 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, ঠিক আছে। এই যে কেজি বলতেছি এটাই কি আমার বর, এই যে এম, এম মানে বর, বর এর একক, দেখো একক হলো কেজি, ওকে। তারপর কি আছে এখানে আমার এ মানে কি ত্বরণ, এ মানে কি আমার ত্বরণ। তো লিখবে এখানে যে এ, তাই না, এ মানে হচ্ছে ত্বরণ। তো লিখবে এখানে যে এ, দেখো এই যে এ মানে কি ত্বরণ। তো লিখবে যে ত্বরণ এর একক, ঠিক আছে, এই যে ত্বরণ, দেখো ত্বরণ এর একক এই যে হলো, এটা হচ্ছে মিটার, ঠিক আছে। দেখো যে ত্বরণ এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যেখানে লিখবে যে মিটার, ওকে। এই যে এটা হচ্ছে মিটার, আশা করি লেখা বুঝতে পারতেছো। এই যে এটা হচ্ছে মিটার, মিটার পার, ঠিক আছে, এই যে সেকেন্ড, এই যে মিটার পার, দেখো সেকেন্ড তারপরে স্কোয়ার। দেখো এটাকে তুমি মিটার পার সেকেন্ড এই আকারেও বাংলাতে লিখতে পারবে, অথবা তুমি এই জায়গাতে এই যে এভাবে দেখো এই যে মিটার, এই যে পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকে স্কোয়ার এই আকারে লিখতে পারবে, ওকে। আর দেখো তোমরা এই যে এফ ইজ ইকুয়াল টু এম এই সূত্র প্রয়োগ করে কি এখানে অঙ্ক করবে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে বলতেছি, যখন তোমাকে বলবে যে কোনো বস্তুর ভর, সাপোজ ধরো তোমাকে বললো, ভালো করে শুনিও, তোমাকে বললো কোনো বস্তুর ভর হচ্ছে কয় কেজি, 50 কেজি। ধরো তোমাকে বললো কোনো বস্তুর ভর, তোমাদের কিন্তু এখন আমি যা বলতেছি এগুলো তো অঙ্ক, তোমাদের অঙ্কের মধ্যে এগুলো আসবে, ঠিক আছে, ভালো করে শুনিও। তোমাকে ধরো বললো কোনো বস্তুর ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। তো এটা কার মান, অবশ্যই এম এর মান। তাহলে তুমি এখানে লিখবে যে এটা হচ্ছে আমার এম এর ভ্যালু, যেহেতু 50 কেজি। এবং ধরো যে কোনো বস্তু ভর হচ্ছে 50 কেজি,
এবং ওই বস্তুর ত্বরণ, ঠিক আছে, কি বলছে আমার ত্বরণ, ধরো বললো ত্বরণ, এটা হচ্ছে আমার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো ধর লেখা আছে যে ত্বরণ এ সমান, ধর এখানে লেখা আছে 2 এই যে মিটার/সেকেন্ড স্কোয়ার লেখা আছে। এটা কি বললাম যে ওই বস্তুর যে ত্বরণ, যে ত্বরণ হচ্ছে কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন তোমাকে বললো ওই বস্তুর মানে এই 50 কেজি বস্তুর তোমার এই যে উপর প্রযুক্ত বল, কি বলছে প্রযুক্ত বল মানে এফ, আমাকে এফ এর মানটা বের করতে বলছে। তাহলে তুমি কি লিখবে যে এফ, তাই না, তুমি লিখবে এখানে যে এফ, দেখো এই যে এফ, এফ ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে কত এই যে এম এ, তাহলে এম কত বলো তো, এম হচ্ছে কত 50, তাই না, এই যে 50 লিখবে ইন্টু আর এ কত এখানে 2 না, এই যে 2 লিখবে, তাহলে বলো তো 50 × 2, 50 দুগুণে 100, তাই না, তাহলে লিখবে যে এখানে 100, এই যে 100 এখানে লিখবে লিখবে এখানে নিউটন। ওকে, দেখো একদম সিম্পল, এই যেখানে লিখে দিবে নিউটন। ওকে, অথবা এই যে এনও তুমি লিখতে পারবে, ঠিক আছে। দেখো তোমাকে একটা বস্তু দেওয়া আছে, ওই বস্তুর যে বর, এই যে বর এম 50 কে দেওয়া আছে, এবং ওই বস্তুর যে ত্বরণ এ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ওইটা দেওয়া আছে। এখন তোমাকে এই যে ওই বস্তুর উপর প্রযুক্ত বলটা বের করতে বলছে। তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা সাজিয়ে করবে, ঠিক আছে। ধরো একটা গতে আসছে, তোমরা লিখবে এখানে যেখানে গ লিখবে, এখানে গ লিখে লিখবে দেওয়া আছে, এখানে লিখবে সাজিয়ে লিখবে, ঠিক আছে, যে দেওয়া আছে বস্তুটি বর এম সমান 50 কেজি এবং বস্তুটি ত্বরণ এ সমান 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। পরে এখানে লিখবে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তারপরে এম এর জায়গাতে 50 লিখবে, এর জায়গাতে 2 লিখবে, গুণ দিবে, কত আসছে 100, এই 100 কি যেটার অ্যান্সার, অবশ্যই এখানে অ্যান্সারটা লিখে দিবে, অঙ্কের শেষে অবশ্যই অ্যান্সার লিখে দিবে। বুঝতে পারছো, একদম সিম্পল। তুমি দেখো তোমাকে এখানে দেখো, এখানে আমার এফ হচ্ছে দেখো এখানে এফ হচ্ছে একটা চলক, এম হচ্ছে কত একটা চলক, এ হচ্ছে কত একটা চলক। দেখো এখানে আমার 3টা চলক দেওয়া আছে। দেখো 3টা চলকের মধ্যে তোমাকে প্রশ্নের মধ্যে যে কোনো 2টা চলকের মান দেওয়া থাকবে। তো তোমাকে যদি 2টা চলকের মান দিয়ে দেয়, তাহলে তুমি কি অবভিয়াসলি অপর যে চলক আছে তার মানটা বের করতে পারবে। ধরো আমি তোমাদেরকে এখান দেখাচ্ছি, হ্যাঁ এখান দেখাচ্ছি, দেখো ধরো যে এফ, এই যে আমার এফ ইজ ইকুয়াল টু কত এম এ, তাই না, দেখো আমি এখানে দেখাচ্ছি যে এফ, ধরো এই যে এফ ইজ ইকুয়াল টু কত আমার এই যে এম এ, তুমি তো পড়ছো না যে এফ ইজ ইকুয়াল টু এম এ, আশা করি তোমাদের এই যে এটা মুখস্থ হয়ে গিয়েছে। এখন ধর তোমার প্রশ্নের মধ্যে এফ এর মান, ঠিক আছে, কার মান এফ এর মান, দ্যাট মিন্স প্রযুক্ত বল এফ দেওয়া আছে, তারপর এম এটাও কি দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে এর মানটা বের করতে বলছে। তো দেখো তো তোমাকে 3টা মানের মধ্যে এফ এর মান এবং কত এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে সরাসরি, তোমাকে জাস্ট এর মানটা বের করতে বলছে। তাহলে তোমাকে যে মানটা বের করতে বলবে তুমি কি ওই মানটা সমান চিহ্ন আগে রাখবে, ঠিক আছে, তোমাকে যে মানটা বের করতে বলবে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, তুমি ওই মানটা আগে রাখবে আর বাকি সব পরে নিবে। তো দেখো তো তুমি এটাকে একটা কাজ করে নাও, তোমার দেখো তোমার যেহেতু ভালো করে শুনিও, দেখো তোমার যেহেতু এর মান লাগবে, ভালো করে শুনিও যে তোমার যেহেতু এর মান লাগবে, তুমি এম এটাকে এই পাশে নিয়ে আসবা, এফটাকে সমান চিহ্নে ওই পাশে নিয়ে যাবে, ঠিক আছে। তুমি এম এটাকে দেখো, তুমি এম এটাকে সমান চিহ্নের এই পাশে আনবে, ঠিক আছে, তারপর সমান দিয়ে এফটাকে ওই পাশে নিয়ে যাবে। আমরা জানি যদি সমান চিহ্নের এই পাশ এবং এই পাশ উভয় পাশে তোমার পরিবর্তন করা হয়, তখন কিন্তু কারো কোনো চিহ্নের পরিবর্তন হয় না। অর্থাৎ আমি এম এ কে এই পাশে আনিছি এবং এফটাকে এই পাশে নিয়েছি, তখন কারো কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন দেখো তোমার লাগবে এর মান, তাই না, তোমার যেহেতু এর মান লাগবে, তাহলে এর মানটা বাদে বাকি সব কি সমান চিহ্নের ওই পাশে চলে যাবে। তাহলে তুমি এখানে বার লিখবে, যে বার লিখবে এখানে এই যে এ, তাই না, এই যে এ ইজ ইকুয়াল টু কত আমার এই যে এফ ডিভাইডেড বাই এই যে এম আসবে। বুঝতে পারছো, আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। এখন দেখো তোমার প্রশ্নের মধ্যে এফ এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, তুমি জাস্ট এফ এর জায়গাতে এফ এর মানটা বসাবে, এম এর জায়গাতে এম এর মানটা বসাবে। সাপোজ ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলা আছে যে এফ হচ্ছে কত আমার ধরো 10 নিউটন, তোমার প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এফ হচ্ছে কত নিউটন 10 নিউটন, ঠিক আছে। তাহলে তুমি দেখো তুমি এই যে এফ এর জায়গাতে, ঠিক আছে, তুমি এফ এর জায়গাতে কি লিখবে এখানে 10 লিখবে, তোমার প্রশ্নের মধ্যে এফ এর মান যা থাকবে তুমি এখানে তাই লিখবে, যে এফ এর মান দেওয়া আছে আমার 10 নিউটন, তুমি লিখলে 10, ঠিক আছে। এখানে শুধু মান লিখলে চলবে, এখানে নিউটন লিখতে হবে না, শুধু মানটা লিখবে 10 লিখবে, ওকে।
তারপর কি আছে এম আছে। ধরো তোমাকে বললো ওই বস্তুর বর কত, ধরো বললো 2 কেজি, ঠিক আছে। তোমাকে ধরো যে বস্তুটার বর বলে দিয়েছে কয় কেজি, 2 কেজি। তাহলে তুমি এম এর জায়গায় তো লিখবে 2 লিখবে, যেখানে 2 লিখবে। এখন তুমি এটাকে ভাগ দাও, বলো তো যে 10/2 মানে কত, 5। তাহলে লিখবে এখানে 5, ঠিক আছে, যেখানে লিখে দিবে 5। তুমি এই জায়গাতে লিখবে 5, কারণ 5 দুগুণে 10, এই যেখানে 5 লিখবে। আমাকে এর মানটা বের করতে বলেছি, তাহলে তুমি এই জায়গাতে কি লিখবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই যে এটা, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এটাকে ইংলিশ লিখতে পারবে, এই যে এটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তুমি এটাকে ইংলিশ লিখতে পারবে, অথবা তুমি এটাকে বাংলাতেও লিখতে পারবে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেখানে বাংলাতে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হবে, বা এটা এখানে লিখতে পারবি। দেখো এটা যে কথা, এটা এক কথা, এই যেখানে মাইনাস, তাই না, মাইনাস 2 যে কথা, এই যে লম্বা একটা দাগ যে, এটা হচ্ছে পার, এই পার কি একই কথা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এখন ধরো তোমাকে ধরো এখানে এম এর মানটা বের করতে বলছে, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে এম এর মানটা বের করতে বলছে, এটাও সেম। এই যে তুমি লিখবে যে এম এ ইজ, দেখো তুমি লিখবে এফ ইজ ইকুয়াল টু এম এ, তারপর কি লিখবে যে এম ইজ ইকুয়াল টু কত, এফ। এখন যেহেতু তোমাকে প্রশ্নের মধ্যে এম এর মানটা বের করতে বলছে, তাহলে তুমি এমটাকে এখানে রাখবে, আর এটাকে সমান চিহ্নের পরে নিয়ে যাবে। তাহলে এম সমান কি আসবে আমার, এফ বাই কত আসবে আমার, এ আসবে। আমি তাও তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তুমি কি লিখবে যে এম, না দেখো এই যে এম, এম এ ইজ ইকুয়াল টু কত, এই যে এফ। তুমি এখান থেকে এর মান দেখো, তুমি এখান থেকে এম এর মানটা বের করবে, তাহলে লিখবে এখানে এম, এই যে এম ইজ ইকুয়াল টু কত আমার, এই যে এফ ডিভাইডেড বাই এই যে এ লিখবে। আশা করি বুঝতে পারছো। দেখো যে এম ইজ ইকুয়াল টু এফ, তাহলে এম ইজ ইকুয়াল টু কত, এফ বাই। এখন তোমাকে প্রশ্নের মধ্যে এফ এর মান যা থাকবে, তুমি এই জায়গাতে এফ এর জায়গাতে ওই মান লিখবে। তারপর তোমার প্রশ্নের মধ্যে এর মান যা থাকবে, মানে ত্বরণ যা থাকবে, তুমি এতে কি ওই মান লিখবে। এখন তুমি এখানে কাজ করবে, কাজ করে যা হবে তাই কি অ্যান্সার। দেখো একদম সিম্পল, একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর দেখো তোমাদের বইয়ের মধ্যে যে আরেকভাবে প্রশ্ন করতে পারে যে বস্তুর ভরবেগ নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে। কি বললাম, বস্তুর ভরবেগ। দেখো আমি একটু দেখেছি যে বস্তুর ভরবেগ এমবিতে, না তোমাকে এটা বের করতে বলতে পারে। আমি একটু সংক্ষেপে এটা এখানে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বস্তুর ভরবেগটা। দেখো আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ। ধর বস্তুর ভরবেগ কি বলছে, বস্তুর ভরবেগ বের করতে বলছে। তো মনে রাখবে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম, দেখো ভরবেগ কি আমার পি দ্বারা এই যে প্রকাশ করা হয়। পি সমান, দেখো পি সমান সূত্র হচ্ছে এম এই যে বি, ঠিক আছে। এই যে আমি এখানে লিখেছি একটু আগে, ঠিক আছে। ভরবেগকে পি দ্বারা, দেখো ভরবেগকে পি দ্বারা, আশা করি দেখতে পেতেছো, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইজ ইকুয়াল সূত্র হচ্ছে এম ইন্টু বি। তাহলে দেখো এখন তোমাকে প্রশ্ন করতে পারে, দেখো তো এখানে এমটা কি বস্তুর ভর, আর বি কি বস্তুর বেগ, ঠিক আছে। কি বললাম, এমটা হচ্ছে বস্তুর ভর, আর বি হচ্ছে বস্তুর বেগ, ওকে। তাহলে এখন দেখো তো এই এম মানে বস্তুর ভর এবং বেগ কিন্তু গুণাকার আছে। এই যে বস্তুর ভর এবং এম কিন্তু এই যে আমার মানে বেগটা কিন্তু গুণাকার আছে। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে বস্তুর ভরবেগ কাকে বলে, ঠিক আছে। কি বলছি, তোমাকে প্রশ্ন করতে পারে যে বস্তুর ভরবেগ কাকে বলে। দেখো নামের মধ্যে সংজ্ঞা আছে, সংজ্ঞা তোমাকে এক্সট্রা মুখস্থ করতে হবে না। কি বলছে, দেখো বস্তুর ভরবেগ, তাই না। দেখো আমাকে কিন্তু বলেছে ভরবেগ, ভালো করে দেখিও যে আমাকে দেখো কি বলেছে, ভরবেগ, তাই না। দেখো এই যে এটা হচ্ছে ভরবেগ, তাই না। এই যে ভর, তারপর এই যে এটা হচ্ছে, দেখো এই যে বেগ, এই যে ভরবেগ, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমবি। এখন তোমাকে ভরবেগ মানে সংজ্ঞা জিজ্ঞাসা করেছি যে ভরবেগ কাকে বলে। তাহলে তুমি লিখবে যে বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। দেখো নামের মধ্যে সংজ্ঞা আছে। দেখো কি বললাম, বস্তুর ভর, এই যে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, ঠিক আছে। দেখো নামের মধ্যে সংজ্ঞা আসছে, অবশ্যই খেয়াল রাখবে, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, ঠিক আছে। ধরো সাপোজ তোমার কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বস্তুর ভর হচ্ছে 20 কেজি। ধরো আমি লিখলাম যে কোনো একটা বস্তুর ভর, ঠিক আছে, আমার কত কেজি, 20 কেজি। এই যে 20 কেজি, বুঝতে পারছো, বস্তুর ভর হচ্ছে কত, 20 কেজি। এবং ওই বস্তু কি, ধরো রাস্তার মধ্যে, ধরো একটা রাস্তার মধ্যে একটা সাইকেল, ঠিক আছে, রাস্তার মধ্যে একটা সাইকেল চলতেছে। এবং বলতো ওই সাইকেলটা অবশ্যই, দেখো যেহেতু রাস্তার মধ্যে একটা সাইকেল চলতেছে, সাইকেলে কি অবশ্যই একটা বড় আছে, তাই না। মানে কি সাইকেলের অবশ্যই একটা বড় আছে। তো ওই সাইকেলের যে বরটা হচ্ছে 20 কেজি, তাই না।
রাস্তার মধ্যে একটা সাইকেল চলতেছে, ওই সাইকেলে যে বল এটা হচ্ছে আমার 20 কেজি, এবং সাইকেল যে চলতেছে অবশ্যই সাইকেলে একটা কি আছে, ব্যাগ আছে। যেহেতু সাইকেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে, সাইকেলে কি আছে, একটা ব্যাগ আছে, তাই না, ব্যাগ আছে। তাহলে মনে করো সাইকেলের ব্যাগ হচ্ছে কত, 5 মিটার/সেকেন্ড। কি বললাম, সাইকেলের ব্যাগ হচ্ছে কত, 5 মিটার/সেকেন্ড। তাহলে তুমি বি এর জায়গায় কি লিখবে, 5 লিখবে। ঠিক আছে, মনে রাখবে যে বি এর যে একক, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে যে বি এর যে একক এটা হচ্ছে আমার তোমার এই যে মিটার/সেকেন্ড। ঠিক আছে, যে বি, দেখো আমি লিখতেছি যে এখানে বি কত আমার, দেখো বি হচ্ছে আমার 5, এই দেখো 5, তারপর হচ্ছে কত, এই যে মিটার, এই যে পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে এরকমভাবে লেখা যায় যে 5 মিটার/সেকেন্ড। তাহলে তুমি কি বি এর জায়গায় 5 লিখবে, আর এম কত, 20 কেজি। এখন যেটা গুণ দাও, দেখো কত আসবে, দেখো 5 দুগুণে 10, তাই না, এই যে 5 দুগুণে 10, তারপরে কত, এই যে একটা শূন্য, এই যে 5 দুগুণে 10 আর একটা শূন্য। তাহলে এখানে কত আসবে আমার, বস্তুর বর, বরের একক কত, কেজি, তাই না, বস্তুর যে বর এটা হচ্ছে কেজি, তাই না, বরের একক কেজি, তো লিখবে কেজি। আর বস্তুর যে ব্যাগ, ব্যাগের একক কি, মিটার/সেকেন্ড। দেখো ব্যাগের যে একক এটা হচ্ছে কত, মিটার/সেকেন্ড। তাহলে তুমি এই জায়গায় লিখে দিবে যে মিটার/সেকেন্ড। এই যেটাই আমার বস্তুর ভরবেগ, ওই সাইকেলটা ভরবেগ। সহজ কথা, তোমাকে যদি ভরবেগ বের করতে বলে তাহলে তুমি ওই বস্তুর ভর এবং ব্যাগকে সরাসরি গুণ দিবে, গুণ দিয়ে যা পাবে ওইটাই কি আমার ভরবেগ। আর অবশ্যই খেয়াল রাখবে এই যে এখানে ভরবেগের যে একক এটা হচ্ছে কত আমার, কেজি মিটার/সেকেন্ড। কি বললাম, কেজি মিটার/সেকেন্ড। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো দেখো তোমাদের বাকি আছে এখানে, যে দেখো যে এখানে আমার আরেকটা বাকি আছে, তোমার নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, কি বললাম, যে নিউটন স্যারের তৃতীয় সূত্র এখানে বাকি আছে। দেখো যেখানে বলেছে যে ক্রিয়া, দেখো তোমাদের বই আছে যেখানে, দেখো তো, আশা করি দেখতে পাইতেছো। দেখো তোমাদের বইয়ে যে এখানে আছে যে ক্রিয়া, দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, এইটা কি তোমার যে নিউটন স্যারের তৃতীয় সূত্র। ঠিক আছে, তো এখন তোমাকে দেওয়া প্রশ্নে সিকিউ বা সৃজনশীলে কতে বললো যে নিউটন, ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রটি লিখো অথবা বিবৃত করো বা কাকে বলে। তোমাকে বললো যে নিউটনের তৃতীয় সূত্র কাকে বলে, তো কি লিখবে, এটা হচ্ছে গিয়া যে শুনে আমি ভালো করে শুনে আমি বলতেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটাই কি স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, কি বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এখন তোমাদের মাঝে দুইটা ওয়ার্ড এসেছে, এটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এখন বলো ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে গিয়া তুমি ধরো তুমি একটা টেবিলের মধ্যে, ভালো করে শুনিয়ে দেখো, আমি এই যে এখানে বুট না, আমি এই দেখো আমি এই বুটের মধ্যে একটা ধাক্কা দিচ্ছি, দেখো ভালো করে শুনি, আমি এই বুটের মধ্যে কি এই যে এখানে বল প্রয়োগ করতেছি, অর্থাৎ ধাক্কা দিচ্ছি। ঠিক আছে, এই যেখানে আমি ধাক্কা দিচ্ছি, এই যে আমি যে বোর্ডের মধ্যে ধাক্কা দিচ্ছি না, এটাই কি আমার ক্রিয়া বল। ঠিক আছে, অর্থাৎ তুমি যে বল প্রয়োগ করতেছো এটাই কি ক্রিয়া বল। ঠিক আছে, আর তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, ভালো করে শুনিও, তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো এই বুটটা কি তার বিপরীত দিক থেকে, দেখো তুমি কিন্তু এইদিকে বল প্রয়োগ, দেখো তুমি কিন্তু এইদিকে বল প্রয়োগ করতেছো, আর এই বুটটা কি তোমার এই প্রযুক্ত বলে বিপরীতে তোমাকে অন্য একটি বল প্রয়োগ করতেছে। ঠিক আছে, তুমি যেই বল দিচ্ছ এটা হচ্ছে ক্রিয়া বল, আর এই বুটটা তোমাকে যে বলটা দিচ্ছে তোমার দিকে যে বলটা দিচ্ছে বুটটা, ওটা হচ্ছে প্রতিক্রিয়া বল। মনে থাকবে, তাহলে ক্রিয়া বল কি, আমরা যে বল দিই এটা হচ্ছে ক্রিয়া বল, আর বস্তু আমাদেরকে যে বল দেয় এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। দেখো তো ক্রিয়া বল এইদিকে এবং এবং প্রতিক্রিয়া বল কি এদিকে না, তাহলে দেখো এটা যদি পজিটিভ হয়, আমি যদি এই দিকটাকে প্লাস ধরি, তাহলে এই দিকটা কী হবে, অবশ্যই মাইনাস হবে। এটাই বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান, দেখো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, তুমি যতটুকু বল এখানে প্রয়োগ করেছো এই বুটও তোমাকে ঠিক ততটুকু বল প্রয়োগ এখানে প্রয়োগ করেছে। ওকে, তো এটাকে তোমার এই যে দেখো তোমার নিউটন স্যারের তৃতীয় সূত্রকে তোমার এরকমভাবে লেখা যায় যে এফ, দেখো এই যে F1, ভালো করে দেখি যে F1, দেখো এই যে F1 ইজ ইকুয়াল টু মাইনাস এই যে F2, অর্থাৎ ক্রিয়া বল, ভালো করে দেখো ক্রিয়া বল যা প্রতিক্রিয়া বল কি তাই, এই যে ক্রিয়া বল যা প্রতিক্রিয়া বলে কি আমার তাই হবে, জাস্ট কি তারা কি একে অপরের বিপরীত দিক, মানে বিপরীতমুখী হবে। দেখো ক্রিয়া বল এবং কত প্রতিক্রিয়া বলে মান সমান, খেয়াল রাখবে কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে মান সমান, কিন্তু দিক কি এই যে মাইনাস, এই যে মাইনাস বলতে কি বোঝায়,
মাইনাস বলতে বোঝায় যে তারা কি একে অপরের বিপরীত, মনে থাকবে। তাহলে তোমাকে যদি করতে বলে যে নিউটনের তৃতীয় সূত্র লিখো, কি লিখবে? যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর মনে রাখবে আমরা কিন্তু এই নিউটন স্যারের, ঠিক আছে, নিউটন স্যারের তৃতীয় সূত্র দ্বারা কিন্তু মাটিতে আমরা হাঁটি। তো তোমাকে যদি ক্ষতে বলে, সৃজনশীলে ক্ষতে বলে যে মাটিতে হাঁটার সময় নিউটন স্যারের কোন সূত্র প্রয়োগ করা হয়? কি বললাম? মাটিতে হাঁটার সময়, অর্থাৎ যখন কোনো মানুষ মাটিতে হাঁটে তখন ওখানে কোন সূত্র প্রয়োগ হয়? এটা হচ্ছে নিউটন স্যারের তৃতীয় সূত্র। কেন? দেখো কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো যখন তুমি মাটির মধ্যে বল প্রয়োগ করতেছো, অর্থাৎ তুমি যখন মাটির মধ্যে তোমার পা দ্বারা বল প্রয়োগ করতেছো, মানে আঘাত করতেছো, তখন মাটিও তোমাকে ঠিক বিপরীত দিক দিয়ে, ঠিক আছে, ঠিক বিপরীত দিক দিয়ে তোমাকে সমান বল প্রয়োগ করতেছে। বুঝতে পারছো? যখন তুমি মাটির মধ্যে হাঁটো, তুমি মাটির মধ্যে যতটুকু পা দ্বারা বল প্রয়োগ করো, মাটিও তোমাকে ঠিক ততটুকু বল প্রয়োগ করতেছে, কিন্তু দিক কিন্তু বিপরীত। তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, মাটি কিন্তু তার উল্টা দিক থেকে তোমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। এটা অবশ্যই মনে রাখবে। ওকে, তো তোমাদের যে এগুলো ছিল, যে আর কি আছে এখান থেকে, তো এখান থেকে আর কিছু নেই। আর দেখো তোমাদের আরেকটা, দেখো তোমাদের বই আরেকটা টপিক বাকি আছে, এটা হচ্ছে বলের প্রকৃতি, ঠিক আছে। এই যে বলের প্রকৃতি, এখন মনে রাখবে যে মৌলিক বল, ঠিক আছে। এখানে মনে রাখবে যে তোমাদের যে এই মহাবিশ্বের মধ্যে, দেখো এই মহাবিশ্বের মধ্যে তোমার মৌলিক বল কয়টি? 4টি। কি বললাম? এই মহাবিশ্বের মধ্যে মৌলিক বল কয়টি? 4টি। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তোমার যে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, তোমার অপরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে আমার সবল নিউক্লিয় বল, ঠিক আছে। মহাকর্ষ বল কি সংজ্ঞাতে আসতে পারে যে মহাকর্ষ বল কাকে বলে? এটা হচ্ছে, মনে রাখবে, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। সাপোজ তোমার এবং তোমার বইয়ের মধ্যে যে আকর্ষণ বল কাজ করতেছে, এটাই কি মহাকর্ষ বল? হ্যাঁ, কাজ করে। অবশ্যই মনে রাখবা যে তোমার মধ্যে, তোমার এবং তোমার যে বই এবং তোমার মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করতেছে, এটাকে বলা হয় কি? মহাকর্ষ বল। ওকে, তারপর তোমার কি আছে? যে দুর্বল নিউক্লিয় বল, এগুলো সঙ্গে বেশি লাগে না। তোমার সবল নিউক্লিয় বল এবং তোমার যে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবে, এখানে কিছু একটা ইয়ে আছে, তোমার আমি বলতেছি শুনো। যে দেখো এখানে বলেছে, তোমরা তোমাদের বইটা মেরে দেখো যে তড়িৎ, দেখো তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। দেখো এখানে বলেছে যে বাংলা বলেছে, দেখো যে মাধ্যাকর্ষণ বলের তুলনায়, কি বলছে? মাধ্যাকর্ষণ বলের তুলনায় বিদ্যুৎ চুম্বকীয় বল অনেক বেশি শক্তিশালী, যার পরিমাণ কি আমার 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। তোমরা অবশ্যই এটা মুখস্থ রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে। বলছে যে বিদ্যুৎ চুম্বকীয় বল অনেক বেশি শক্তিশালী, যার মান হচ্ছে কত আমার? যে 10⁻36, ঠিক আছে, গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। এটা হচ্ছে 10⁻, দেখো 10⁻36, ঠিক আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন, ঠিক আছে। এটাকে 3বার কিন্তু মনে রাখবে, ট্রিলিয়ন 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 3বার। দেখো 10⁻36। তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই মুখস্থ রাখবে যে তোমার যে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, এর যে তোমার যে রেঞ্জ, ঠিক আছে, তোমার যে এটা কত গুণ বেশি শক্তিশালী, এটা হচ্ছে 10⁻, তোমার যে 36 অথবা 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। অবশ্যই তোমরা এগুলো মুখস্থ রাখবে। তারপর দেখো তোমাদের পরের পৃষ্ঠার মধ্যে আরেকটা কথা বলা আছে, যে দেখো দুর্বল নিউক্লিয় বল, যে দুর্বল নিউক্লিয় বলের যে পাল্লা, ঠিক আছে, অর্থাৎ সীমানা, মানে এটা কতটুকু বলের মধ্যে কাজ করে, কতটুকু দূরত্বের মধ্যে কাজ করে, এটা হচ্ছে তোমার যে 10⁻−18 মিটার দূরত্বে। দেখো তোমাদের বইগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ রাখবে যে দুর্বল নিউক্লিয় বলের যে পাল্লা, এটা হচ্ছে কত আমার? যে তোমার 10⁻−18 মানে 18 মিটার। এটা অবশ্যই মনে রাখবে, মানে এইটুকু দূরত্বের মধ্যে দুর্বল নিউক্লিয় বলটা কাজ করি, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা আছে যে সবল নিউক্লিয় বল। দেখো যে সবল নিউক্লিয় বল, তোমার সবল নিউক্লিয় বলের কি একটা পাল্লা আছে, এটা হচ্ছে তোমার দেখো 10⁻−50 মিটার, অর্থাৎ 10⁻−15 মিটার। এইটুকু দূরত্বের মধ্যে কি আমার সবল নিউক্লিয় বল কাজ করে। ওকে, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ রাখবে।
ঠিক আছে। তো এইগুলো কি তোমাদের বইয়ে ছিল। ওকে। আর দেখো এখানে তোমার একটা কথা বলা আছে যে ঘর্ষণ বল। দেখো আমি একটু বলে দিই যে ঘর্ষণ বলটা কি। দেখো ঘর্ষণ বল কি, যখন দেখো যখন তুমি ধরো তুমি একটা বস্তুকে, ঠিক আছে, ধরো তুমি একটা বস্তুকে তোমাদের ঘরে যে মেজ আছে, তুমি মেজের উপর দিয়ে নিতেছো। ধরো তুমি একটা টেবিলকে বা বাক্সকে, ঠিক আছে, তুমি একটা বক্সকে, ঠিক আছে, তুমি একটা বক্সকে তোমাদের ঘরে যে মেজে আছে তুমি মেজের উপর দিয়ে নিতেছো। তা বলো তো তোমাদের ঘরে মেজে এবং বক্সের যে তোমার তলটা আছে দেখবা, আমি তোমার দেখাচ্ছি দেখো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমাদের ঘরে মেজে, এটা হচ্ছে তোমাদের বক্স। এখন যখন তুমি এই বক্সটাকে মেজের উপর দিয়ে নিয়ে যাবে তখন দেখবে এক ধরনের আওয়াজ কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তোমার এই যে মেজের উপরে পৃষ্ঠ এবং তোমার বক্সের নিচের যে তল আছে, তলটা দেখবে এক ধরনের তোমার ঘষা খায়, ঠিক আছে, ঘষা খায় বা এক ধরনের আওয়াজ উৎপন্ন হয়। ওকে। এই যে এখানে ঘষা খায় না, যে ঘষা খাচ্ছে এখানে কি আমার ঘর্ষণ বল কাজ করতেছে। মনে রাখবে ঘর্ষণ বল অবশ্যই তোমার প্রযুক্ত বলের বিপরীতে কাজ করতেছে। সাপোজ ধরো তোমার ধরো আমি এই জায়গাতে এই কলমটাকে টেবিলের মধ্যে রাখলাম, ঠিক আছে, আমি কলমটাকে এই যে তোমার আছে বোর্ড, ঠিক আছে, বোর্ডের মধ্যে রেখে আমি এদিকে নিতেছি। দেখো তো আমি কলমটাকে এখানে রেখে সামনের দিকে নিচ্ছি। তখন এই কলমে দেখো কলমের এই পৃষ্ঠ এবং বোর্ডের মধ্যে এক ধরনের বল কাজ করতেছে, যেটা কিনা এই কলমের তোমার যে গতিকে, ঠিক আছে, গতিকে মানে বাধা প্রয়োগ করতেছে, ওইটাই ঘর্ষণ বল। সহজ কথা হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে প্রযুক্ত বলে। ভালো করে শুনো, তোমাকে যদি বলে যে ঘর্ষণ বল কাকে বলে, কি লিখবে যে প্রযুক্ত বলের বিপরীতে যে বলের সৃষ্টি হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। কি বললাম, প্রযুক্ত বলের বিপরীতে যে বলের উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে বলা হয় ঘর্ষণ বল। ওকে। তো এখানে মনে রাখবে যে ঘর্ষণ বল, দেখো তোমাদের মধ্যে ঘর্ষণের প্রকারভেদ দেওয়া আছে। তোমার এই যে তোমাদের বইয়ে যে ঘর্ষণের প্রকারভেদ, এটা হচ্ছে আমার এই 4 প্রকার, ঠিক আছে। মনে রাখবে যে ঘর্ষণের প্রকারভেদ কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। দেখো নাম দেখে তুমি সংজ্ঞা বলতে পারবে যে দেখো তোমাকে বলবে যে স্থিতি ঘর্ষণ কাকে বলে। তো দেখো আমি তো একটু আগে তোমার যে মানে ক্লাসের শুরুতে বলেছি যে স্থিতি, দেখো স্থিতি মানে কি স্থির। দেখো স্থিতি ঘর্ষণ কাকে বলে, কি লিখবে, যখন কোনো একটা বস্তু স্থির থাকে তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। কি বললাম, যখন কোন বস্তু স্থির থাকে তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এবং আরেকটা আছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কি, যখন কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় গতি ঘর্ষণ। ওকে। আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। দেখো তো আবর্ত মানে কি, আবর্ত মানে হচ্ছে ঘোরা। তোমরা তো অবশ্যই বিশেষ করে তোমাদের মধ্যে যে ছেলেরা আছো, তোমরা ছেলেরা কিন্তু অবশ্যই এটা খেয়াল করেছো, ছোটবেলায় তোমরা কিন্তু মার্বেল খেলেছো, ঠিক আছে। তোমাদের যারা ছেলেরা আছো তারা কিন্তু অবশ্যই ছোটবেলায় মার্বেল, ঠিক আছে, ওটা খেলেছো। দেখবা যখন তুমি মার্বেলকে নিক্ষেপ করো তখন মার্বেল কিন্তু গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগোয়। বুঝতে পারছো, দেখবে মার্বেল কিন্তু তোমার গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগুই, ঠিক আছে। তো দেখো তো মার্বেলটা যখন গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগুচ্ছে তখন কি মার্বেল এবং কত মাটির মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, ওইটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। সহজ কথা হচ্ছে যখন দেখো তোমাকে বললো যে আবর্ত ঘর্ষণ কাকে বলে, সংজ্ঞাটা কি লিখবে, লিখবে যখন কোনো বস্তু গড়িয়ে গড়িয়ে যায় তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। ওকে। আচ্ছা, তারপর কি আছে আমার প্রবাহী ঘর্ষণ। এখন বলতো যে প্রবাহী মানে কত, দেখো প্রবাহী ঘর্ষণ মানে হচ্ছে যখন কোনো বস্তু তরল বা বায়বীয় মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় তোমার যে প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। দেখবে যারা তোমার প্যারাশুট জাম্পিং করে, অর্থাৎ উপর থেকে তোমার প্লেন থেকে যখন তোমার যে লাফ দেয়, ঠিক আছে, জাম্প দেয়, তখন দেখবে তারা কিন্তু প্যারাশুট ইউজ করে তারপর কি নিচে না তোমার যে নেমে আসে তখন কি ওই প্যারাশুট ভালো দেখো, ওই প্যারাশুট এবং তোমার বায়ুর যে বাতাস, ঠিক আছে, এই বাতাসের মধ্যে এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, ওইটাই প্রবাহী ঘর্ষণ। অথবা দেখবে তোমার নদীর মধ্যে যে মাছ আছে, ঠিক আছে, নদীর মধ্যে যে মাছ আছে, মাছটা যখন তোমার দেখো নদীর মধ্যে অথবা পানির মধ্যে যখন তোমার এই মাছটা পানির ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ভালো করে শুনিও, মাছ যখন পানি ভিতর দিয়ে, হ্যাঁ,
মাছ যখন পানির ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন কি ওই পানি এবং কত মাছের মধ্যে এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, এটাই প্রবাহী ঘর্ষণ। তার সংজ্ঞাটা কি বলবে, গুছিয়ে বলবে যে প্রবাহী ঘর্ষণ কাকে বলে। কি লিখবে, লিখবে যখন কোনো বস্তু তরল বা বায়বীয় মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন তার মধ্যে যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল। ওকে, এগুলাই তোমাদের বই এগুলো আছে, জাস্ট একদম সিম্পল। আর তোমাদের দেখো তোমাদের বইয়ে কিছু একটা কথা বলেছে যে ঘর্ষণ কমানো বাড়ানো। এখন দেখবে তুমি ইচ্ছা করলে কিন্তু কোনো একটা বস্তু ঘর্ষণ কমাতে পারবে আবার কি বাড়াতেও পারবে। তুমি ঘর্ষণ কমাতে পারবে আবার কি বাড়াতে পারবে। দেখবে তোমাদের যে গাড়ি আছে না, তোমার রাস্তার মধ্যে যে গাড়িগুলো চলে, দেখবা গাড়ির যে টায়ার আছে, ভালো করে খেয়াল করিও, দেখবে গাড়ির যে টায়ার আছে, দেখবে টায়ারের তোমার নিচ দিয়ে, ঠিক আছে, বা উপরে পৃষ্ঠ দিয়ে দেখবে অনেকগুলো দাগ কাটা থাকে, অর্থাৎ খাঁজ কাটা থাকে, ঠিক আছে। দেখবে টায়ারের উপর দিয়ে অনেক ধরনের দাগ কাটা থাকে, অর্থাৎ খাঁজ কাটা থাকে। এখন বলো টায়ারের মধ্যে এই দাগ কাটা বা খাঁজ কাটা থাকে কেন? এটা হচ্ছে টায়ারের মধ্যে ঘর্ষণ বল বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, যাতে তোমার টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি উৎপন্ন হয়, ঠিক আছে। টায়ার এবং রাস্তার মধ্যে যাতে ঘর্ষণ বলটা বেশি উৎপন্ন হয়, এই কারণে কি আমার এই টায়ারের মধ্যে খাঁজ কাটা থাকে, অর্থাৎ দাগ কাটা থাকে, ঠিক আছে। তো মনে রাখবে ঘর্ষণ বলকে, ঠিক আছে, ঘর্ষণ বলকে তুমি ইচ্ছা করলে কমাতে পারবে আবার কি বাড়াতেও পারবে, ঠিক আছে। এটাই। আবার দেখো তোমাদের এই যে সৃজনশীল ক্ষতে আসতে পারে যে ঘর্ষণ বলকে কেন প্রয়োজনীয় তোমার ক্ষতিকর দিক বলা হয়। অর্থাৎ ঘর্ষণ বল তোমার জন্য কি প্রয়োজন, আবার কি ঘর্ষণ বল তোমার জন্য ক্ষতিকর, দুটাই, ঠিক আছে। ঘর্ষণ বল তোমার জন্য, ঠিক আছে, যেমন উপকার হতে পারে আবার কি ক্ষতির দিকও হতে পারে, ঠিক আছে। তো এটাই তুমি এগুলো লিখে দিবে, ঠিক আছে, যদি আসে তুমি অবশ্যই এগুলো লিখে দিবে। ঘর্ষণ বল দেখো যদি ঘর্ষণ বল আমাদের জন্য উপকার কেন, দেখো যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো একটা, দেখো তখন কিন্তু আমরা রাস্তার মধ্যে ঠিক মতো হাঁটতে পারতাম না, বা গাড়ি বলো যাই বলো, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে তো আমরা কিন্তু এগুলো কিন্তু ইজিলি করতে পারতাম না, ঠিক আছে। রাস্তার মধ্যে ঘর্ষণ বল না থাকতো আমরা ঠিক মতো হাঁটতে পারতাম না। এই যে আমি যে কাপড়টা পরিধান করেছি এখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করতেছে, যদি এখানে ঘর্ষণ বল কাজ না করতো তাহলে কি আমি কাপড়টা পরিধান করতে পারতাম না। বা তুমি দেখো এই যে আমার এই বোর্ডের মধ্যে, দেখো আমার এই বোর্ডের মধ্যে এই যে কালো কালি বা লাল কালি যে লেখাগুলো এখানে তোমার যে লিখেছি, যদি এখানে ঘর্ষণ বল কাজ না করতো এই যেখানে কালো কালি বা লাল কালি কোনো লেখা এখানে থাকতো না, ঠিক আছে। তো ঘর্ষণ বল কি আমাদেরকে কি সাহায্য করে, মানে উপকার করে, ঠিক আছে। তাহলে কি ঘর্ষণ বল আমাদের জন্য প্রয়োজনীয় আবার কি ক্ষতিকর, তাই না, ক্ষতিকর। দেখো কিভাবে, দেখবে তুমি যখন গাড়ির মধ্যে, ঠিক আছে, তোমার দেখো গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে এক ধরনের তোমার যে ঘর্ষণ বল কাজ করতেছে। এখন এই ঘর্ষণ বল কাজ করার কারণে দেখবে দেখো গাড়ির মধ্যে যতটুকু বল প্রয়োগ করা হয়, অর্থাৎ গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যতটুকু ইঞ্জিনের মধ্যে শক্তি প্রোভাইড করা হয়, ঠিক আছে, তোমার গাড়ি কিন্তু ঠিক ততটুকু শক্তি কিন্তু সরবরাহ করতে পারে না। কেন পারে না, কারণ তখন তোমার এই যে ঘর্ষণ বল, ঠিক আছে, যে ঘর্ষণ বল আছে এই ঘর্ষণ বলটা উপেক্ষিত করার জন্য, মানে ঘর্ষণ বলটা বাদ দেওয়ার জন্য তোমার ইঞ্জিন থেকে তোমার এক্সট্রা কি তোমার শক্তি খরচ হয়ে যায়, ঠিক আছে। তোমার এই ঘর্ষণ বলটাকে বাদ দিয়ে গাড়িটার সামনের দিকে যাওয়ার জন্য ইঞ্জিন থেকে তোমার এক্সট্রা শক্তি বাদ হচ্ছে। এখন দেখো তুমি টাকা দিয়ে তুমি এই যে তুমি গাড়ির জন্য তোমার তেল কিনেছো, ঠিক আছে, এখন তুমি টাকা দিয়ে গাড়ির জন্য তেল কিনেছো বা পেট্রোল যাই কিনেছো, এ তো তোমার কষ্টের টাকা, ঠিক আছে, তোমার কষ্টের টাকার তেল বা পেট্রোল, তোমার এগুলো কিন্তু গাড়ির যে ঘর্ষণ বল এই ঘর্ষণ বলকে তোমার দূর করার জন্য, মানে উপেক্ষিত করার জন্যই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি অবভিয়াসলি এখন কি এই জায়গাতে তোমার যে ঘর্ষণ বলটা এটা কিন্তু তোমার ক্ষতি করতেছে, এখানে যে ঘর্ষণ বলটা এটা কিন্তু তোমার ক্ষতি করতেছে। এই কারণেই বলা হয় যে ঘর্ষণ বল মানুষের জন্য উপকার এবং কত ক্ষতিকর উভয়টাই ব্যাখ্যা করো। তো এখন আমি যা যা বলেছি তোমরা এরকম ভাবে গুছিয়ে গুছিয়ে বলবে, এটা কি জাস্ট এই যেটা অ্যান্সার। ওকে, তো দেখো এখানে কি যেগুলো আছে আর নাই, আর তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আশা করি এগুলো অবশ্যই করতে পারবে, যে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না, এটা আবার এ ইজ ইকুয়াল টু কত বি মাইনাস ইউ বাই টি ধরো তোমাকে আদি ব্যাগ, তোমাকে এই যে বি মানে কি শেষ ব্যাগ, এই বি মানে কি শেষ ব্যাগ, ইউ মানে কি আদি ব্যাগ,
ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জায়গাতে লিখে দিচ্ছি যে এখানে বি মানে কি। দেখো বি মানে হচ্ছে এখানে শেষ ব্যাগ। ওকে, বি মানে হচ্ছে কি আমার এই যে এখানে শেষ ব্যাগ। তোমরা এটা এখানে লিখে লিখো যে বি মানে শেষ ব্যাগ, তারপরে যে ইউ, ইউ মানে হচ্ছে কত এখানে আদি ব্যাগ। ওকে, তোমরা খাতার মধ্যে এগুলো নোট করে তোমার এই যে লিখে ফেলবে। ওকে, তো এটা হচ্ছে আদি ব্যাগ। এই যে ইউ মানে হচ্ছে আমার এই যে এখানে লিখে দিবে আদি ব্যাগ। তো এ মানে কি ত্বরণ, এ সমান বি মাইনাস ইউ বাই টি, যেখানে বি কত আমার বি সমান শেষ ব্যাগ, ইউ সমান আদি ব্যাগ। তখন দেখো তোমাকে প্রশ্নের মধ্যে এর মানও বের করতে বলতে পারে, এই যে শেষ ব্যাগ আদি ব্যাগ এবং সময় দিয়ে। আবার তোমাকে প্রশ্নের মধ্যে বল এই যে এফ ইজ ইকুয়াল টু এম, এটাও বের করতে বলতে পারি। আবার এই যে তোমাকে ভর ব্যাগ পি ইজ ইকুয়াল টু এম বি, তোমাকে প্রশ্নের মধ্যে কত বস্তুর ভর এবং ব্যাগ দিয়ে তোমাকে ভর ব্যাগ মানে পি এর মানও বের করতে বলতে পারি। এগুলাই দেখো, এগুলো তোমাদের এই যে এসু, দেখো এসু বলকে জানি এই অধ্যায়ের মধ্যে অঙ্ক একদম সিম্পল। দেখো আমি আশা করি আমি এখানে যা যা বলেছি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর যদি তুমি এখানে আমি যা যা লিখেছি সব কিছু ভালো করে বুঝতে পারো, তো আমি আশা রাখবো যে এই অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন আছে যেখান থেকেই প্রশ্ন করুক, তুমি আশা করি ওই অঙ্কের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাকে যেখান থেকে প্রশ্ন করুক তুমি ওই প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবে। ওকে, তো এই যে এটাই কি ছিল কি এই যে আজকের ক্লাস। তো আশা করি আমার ক্লাসগুলো তোমাদের উপকারে এসেছে। তো এটাই আজকের এখানে ক্লাসের সমাপ্ত। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।